ঘটনাক্রমে যেদিন এই অভয়ের রেপ অ্যান্ড মার্ডার কেস হয় ওই রাতে অ্যাজ এমার্জেন্সি মেডিকেল অফিসার অ্যাডিশনাল চার্জে আমাকে দেওয়া ছিল। আমি গ্রাউন্ড ফ্লোরে আমি এমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলাম আরজি করে। মানে সেই রাতে আরজি করে যেদিন এই 9 তারিখের যে ঘটনা সেদিন আপনি সেই রাতে ওখানে ছিলেন। এটা ব্রেকিং নিউজ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক। অনেক অনেক স্বাগত আপনাকে। এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি তাপসবাবু একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, এই সন্দীপ ঘোষ কি এমন পাওয়ারফুল লোকটি, মানে ওই আধার বলে না, ক্ষমতার আধার, ওই পাওয়ার হাউসটা কি যার জন্য সন্দীপ ঘোষকে কিছু করা যায় না এবং মুখ্যমন্ত্রীর লেভেলেও সন্দীপ ঘোষকে এখন অবধি সরানো গেল না? দেখুন, এই পাওয়ার হাউস তো আমিও জানি না, কিন্তু লাস্ট 3 বছর যেটা দেখেছি যে আরজি করে আমি আরজি করের প্রাক্তনী। 2009 হচ্ছে আমার এমবিবিএস এ ফার্স্ট ঢুকি এবং এমবিবিএস পাস আউট হওয়ার পরে 2018-তে আমি হেলথ সার্ভিস ক্যাডার হিসাবে ঢুকি। এবং আমার বাড়ির পাশের যে চাকরি ছিল, মানে হসপিটাল বনগাঁ হসপিটাল, ঘটনাক্রমে সন্দীপ ঘোষ যেখানকার, তার পরের স্টেশন চাঁদপাড়া স্টেশন, চাঁদপাড়া বাণী বিদ্যাবিধির আমি প্রাক্তনী। তো সমস্ত চাকরি ছেড়ে আমি আরজি করেই নিয়েছিলাম, কারণ আরজি করটাকে স্বর্গ ভাবতাম। লাস্ট 3 বছরে আরজি কর নরক দেখেছি। এবং লাস্ট 3 বছর আমি হচ্ছে 6 থেকে 7 বার রেজিগনেশন সাবমিশন করেছি। 6 থেকে 7 বার রেজিগনেশন দিয়েছি। প্রতিবারই রেজিগনেশন আমার অ্যাকসেপ্ট হয় না। তার কারণটা হচ্ছে, অনেকগুলো কারণ ছিল, তো সেই কারণগুলো নিয়ে বলছি না। কিন্তু এখন আমি যেটা মানে যে জিনিসটা আমার কোয়ারি, ওই দিনের যে ঘটনা হয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি নেফ্রোলজি ডিপার্টমেন্টে ছিলাম প্রায় 6 ইয়ার্স, 2018 থেকে। আর কোভিডের সময় আমাকে এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে পোস্টিং দেওয়া হয়েছিল, যে সেই সময় একটা কোভিডের প্রেশার ছিল। তো তারপরে তো কোভিড যখন ঠিক হয়ে গেল, তো আবার নেফ্রোলজি ডিপার্টমেন্টেই আসি। কিন্তু এই কিছুদিন আগে, মানে জাস্ট এই ঘটনা ঘটার আগে, আমি নেফ্রোলজি ডিপার্টমেন্ট থেকে শিফট করে আমি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্টে জয়েন করি। ঘটনাক্রমে যেদিন এই অভয়ের রেপ অ্যান্ড মার্ডার কেস হয় ওই রাতে অ্যাজ এমার্জেন্সি মেডিকেল অফিসার অ্যাডিশনাল চার্জে আমাকে দেওয়া ছিল। আমি গ্রাউন্ড ফ্লোরে আমি এমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলাম আরজি করে। মানে সেই রাতে আরজি করে যেদিন এই 9 তারিখের যে ঘটনা সেদিন আপনি সেই রাতে ওখানে ছিলেন। এটা ব্রেকিং নিউজ। আচ্ছা, এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে ছিলাম। এবার আমাদের যে ডিউটি শিফটিং, আপনি কি অভয়াকে চিনতেন? না। চেস্ট ডিপার্টমেন্টটা কোথায়? চেস্ট ডিপার্টমেন্ট একদম নেফ্রোলজি, আমি যে ডিপার্টমেন্টে কাজ করতাম, যেটা আমি 2 মাস আগে ছাড়তে বাধ্য হই। ওটা কোন ফ্লোরে? ওটা একদম 3rd ফ্লোরে। চেস্ট ডিপার্টমেন্টও 3rd ফ্লোরে? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, চেস্ট ডিপার্টমেন্টের ইমার্জেন্সি আছে? চেস্ট ডিপার্টমেন্টে ওই মানে চেস্টের যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের ওখানেই একটা ইমার্জেন্সি আছে, ওখানেই এবং জেনারেল ইমার্জেন্সিও আছে নিচতলায়, যেটা একদম ভেঙে দিয়েছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার ডিউটি ছিল। বেশ, এবার আমি দুটো জিনিস বলতে চাই, যেটা এখন মানে আমার নিজেরও কোয়ারি। প্রথম কথা হচ্ছে যে এই হসপিটালে যেদিন এই ঘটনাটা ঘটলো, তারপরে একটা কমিটি করা হয় আর পোস্টমর্টেম করা হয় আরজি করে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে, তাও 6:10-এ? হ্যাঁ, 6:10-এ হোক, যে হসপিটালের এগেনস্টে, অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে একটা এজিটেশন ক্রিয়েট হলো, তো সেই হসপিটালে তো পোস্টমর্টম করাই উচিত না। নিয়ম অনুসারে পোস্টমর্টম করা উচিত অন্য কোনো মেডিকেল কলেজে, দ্যাট ইজ ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ বা ন্যাশনাল মেডিকেল কলেজ। এই এজিটেশন যখন মানে যারা স্টুডেন্ট ছিল, তারা যখন অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে কমপ্লেন করছে, তারা অভিযোগ করছে, স্বাস্থ্য ভবনের উচিত ছিল তখন আরজি কর থেকে পোস্টমর্টমটা করানো উচিত ছিল অন্য কোনো মেডিকেল কলেজে। এটা করলো না। দ্বিতীয়ত, যে সন্দীপ ঘোষ তখন একটা এনকোয়ারি কমিটি তৈরি করলো। এবার আমি এনকোয়ারি কমিটি, মানে সন্দীপ ঘোষ যে এই যে ক্রাইম বা ফিনান্সিয়াল ইরেগুলারিটিস যে জিনিসটা হয়েছে, এটা একা যে সন্দীপ ঘোষ কী করে করবে? কারণ দীর্ঘদিন ধরে আমাদের হসপিটালের যে সমস্ত প্রফেসর ছিল, কিছু প্রফেসর হচ্ছে ব্যাকবোনলেস এবং শেমলেস, যাদের জন্যই সন্দীপ ঘোষের এত বাড়বাড়ন্ত। কারণ হচ্ছে মাথার উপরে কি বড় ফাঁক, সেই মাথা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। কে আছে এটা আমার পক্ষেও জানা সম্ভব, তাহলে আমার মাথা হয়তো অত দূর যাবে না। অভয়া কি কিছু জেনে ফেলেছিল বলে মনে হয়? দেখুন, আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে এই আমাদের হসপিটালে বা যে কোনো মেডিকেল কলেজেই প্রতি বছর একটা ফেস্ট হয়। আচ্ছা, মানে কালচারাল ফেস্ট, লোবেলিয়া অর্গানাইজিং কমিটি, এরা যে ফেস্ট করতো, কামিং ফেস্ট ছিল হচ্ছে সেপ্টেম্বরে, ডেটটা ফিক্স হয়নি। আর এই যে সন্দীপ যে বাহিনী ছিল, মানে বেসিক্যালি একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মেম্বারদের কাজই ছিল রাত্রে তোলাবাজি করা, জুলুমবাজি করা, চাঁদাবাজি করা। হ্যাঁ, এরা ডাক্তার এবং স্টুডেন্ট, বেসিক্যালি গুন্ডা। এরা স্টুডেন্ট ডাক্তার হতে পারে না, কারণ এরা হচ্ছে মানে ক্ষমতা পেয়ে যা খুশি তাই করে বেড়াতো। এবার আমার যেটা মনে হয় যে, জানি না পুলিশ বা সিবিআই এই জায়গায় তদন্ত করেছে কিনা,
যে ওরা কোনো চাঁদাবাজির শিকার কিনা এই মেয়েটা, যে মেয়েটার এই ঘটনাটা ঘটলো, কারণ এরা এতটাই জুলুমবাজি চাঁদাবাজি করে বেড়াতো। আর ফেস্ট আসার সময় বিভিন্ন রকম চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তোলে, কারণ সন্দীপ ঘোষ ডিসাইড করে দিত কোন ডিপার্টমেন্টের কোন প্রফেসর কত টাকা দেবে। এবং এর আগেও যে ফেস্ট হয়েছে, বিভিন্ন অ্যালিগেশন জমা হয়েছে যে প্রতি বছর প্রায় 50 থেকে 60 লাখ বা তারও বেশি যে ফেস্ট হতো, বিভিন্ন সিঙ্গার আনা হতো, 4 থেকে 5 দিন ফেস্ট চলতো। বিপুল টাকার খেলা। হ্যাঁ, এইবার এই টাকাগুলো সোর্স কোথায়? এই টাকাগুলো হচ্ছে কলেজের বিভিন্ন জায়গায় জোর জুলুম করে তোলা এই হতো। সন্দীপ ঘোষের সাথে এই যে সঞ্জয়, প্রসূন চ্যাটার্জি, এদেরকে আপনি চিনতেন? না না, মানে এদেরকে শুনেছেন? দেখেছি। সঞ্জয় মানে না, আমি সঞ্জয়কে আমি চিনি না। এক্স্যাক্টলি, এটাই আমি অনেক এবার জায়গাতে এটা আমি দেখছি। চিনি না। এবার দ্বিতীয় কথা হচ্ছে সঞ্জয় রায় ওখানে কেন এলো, আর এই চাঁদাবাজির যে ব্যাপারটা এরা করতো, এরা কিন্তু দীর্ঘদিন ধরে করতো এবং রাতের বেলাই করতো, বেশি রাতের বেলাই করতো। আমি এই- শুধু এই রাতের বেলা না, আমি দিনের বেলায় তো চলতো, তাপসদা, আমি